বাংলাদেশের টিভিতে একসময় একটা অ্যাডভার্টাইজ ছিল খুব পপুলার, চলো যাই চাংপাই। সেই চাংপাই এখন আছে কিনা জানি না, তবে সম্প্রতি একটা নূতন ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হচ্ছে চলো যাই এনসিপিতে যাই। এনসিপি ভেবেছে যে শর্ট টার্ম চিন্তা করলে আর হবে না, যদি রাজনৈতিক দল হিসাবে আমরা থাকতে চাই। বিশেষ করে যেহেতু নাহিদ টাহিদরা আবদুল্লাহরা সবগুলি সংসদে চলে গেছে, আগে এরা অ্যাডভাইজার ছিল, আসিফ মাহমুদরা। তো ওরা এখন সরকারের আসল মজা বুঝে গেছে, গভর্নমেন্টে চলে গেছে, গভর্নমেন্টের মজা বুঝে গেছে, পার্লামেন্টের মজা বুঝে গেছে, রাজনৈতিক দল হিসাবে যে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে সেটা বুঝে গেছে। তো ফলে ওরা ভাবছে যে আমরা কেন খামাখা জামায়াতের সাথে বি টিম হয়ে বসে থাকবো, ওদের নমনম করব, তার থেকে আমরা নিজেরাই তো গুছাইতে পারি। দেখা যাচ্ছে যে এনসিপি নিজেরা যেমন সবাইকে ডাকতেছে, আবার দলহারা সমস্ত রাজনীতিকরা এখন আবার এনসিপির দিকে তাকাচ্ছে যে সেখানে যাওয়া যায় কিনা। তো অলরেডি অনেকে জয়েন করছে, গতকাল দেখলাম ছোটোখাটো বিভিন্ন দলের 40-50 জন অলরেডি জয়েন করেছে। তার মধ্যে আবার এনসিপির নাহিদ ইসলাম বলেছে যে যেই আসে আমাদের এখানে ছাত্রদল, ছাত্র অন্যান্য যত কিছু আছে, ইভেন ছাত্র লীগ হইলেও কোনো অসুবিধা নেই, আমরা সবাইকে নিব, অবভিয়াসলি অ্যাজ লং অ্যাজ দে আর ক্লিন। তো জিনিসটা ইন্টারেস্টিং, ছাত্র লীগ হইলেও নিবে। তো ছাত্র লীগ হইলে নিবে মানে ছাত্র আওয়ামী লীগ হইলেও নিবে মনে হচ্ছে। কারণ আপনাদের মনে আছে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ চিটাগাঙ্গে সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় যেও কথাবার্তা বলেছেন, বাইরেও একটু হেনস্থাও হয়েছেন। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই যে নূতন ট্রেন্ডটা শুরু হয়েছে, একদিকে এনসিপি আহ্বান জানাচ্ছে, আবার সবাই যতজন পথহারা তার মধ্যে আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানাও আছেন, ওনার সাথেও নাকি কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। তবে যেভাবে সবাই চারিদিকে যোগাযোগ করতেছে, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য ছোটোখাটো দল প্লাস এনসিপি দুহাত বাড়িয়ে সবাইকে ডাকতেছে। সো ইটস নট আনথিঙ্কেবল যে রুমিন ফারহানার সাথেও যোগাযোগ হয়েছে বা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, রিসেন্টলি আমার মনে হচ্ছে যে জামায়াত আর এনসিপির মধ্যে একটুখানি কিছু টানাপোড়েন আছে। তো সেটা লক্ষ্য করেছি কিছুদিন আগে একটা জায়গায় দেখলাম জামাতের আমির উঠে একেবারে হ্যান্ডশেক করার জন্য নাহিদ আর সার্জিসের সাথে হাত বাড়ায় দিয়েছিল। ওরা দুজন হ্যান্ডশেক না করে আসতে চলে গেছে। তো জিনিসটা অত কঠিন জিনিস না, কিন্তু থিঙ্ক অ্যাবাউট ইট, যে জামাতের আমির হাত বাড়িয়ে বসে আছে, এরা দুজন হ্যান্ডশেক না করে চলে গেছে, দ্যাটস অনেকটা আনথিঙ্কেবল। তো এখন আসেন একটু আলোচনা করি যে এনসিপি কেন দু হাতে সবাইকে ডাকতেছে, দু হাত মেলে, আর এরা কেন সবাই এনসিপিতে যাওয়ার জন্য সেই চলো যাই চাংপাইয়ের মতো অবস্থা। তো আমার ধারণা দুটো ঘটতেছে জিনিস। একটা হচ্ছে যে যেহেতু ইলেকশন হয়ে গিয়েছে, এনসিপি যদিও কিছুটা জামাত ঘেঁষা, শিবির ঘেঁষা, কিন্তু ক্ষমতায় গেলে যেটা হয় সবারই ক্ষমতার লোভ আছে। তো এখন এনসিপির নাহিদ বা ওদের যে হাসনাত আবদুল্লাহ বা সাথে আরও যারা আছে, এদের সবাই এখন আরও বেশি খায়েশ বেড়েছে জামাতের সাথে থাকলেও। কারণ দলের মধ্যে থাকলেও তো মানুষের খায়েশ বাড়ে উপরে ওঠার জন্য। তো আমার ধারণা ওরা বুঝে গেছে যে জামাতের যেই ভাব, আমি কিছুদিন আগে বলেছিলাম যে জামাতের সাথে যদি এনসিপি ব্ল্যান্ড হয়ে যায় তাহলে এনসিপির ভবিষ্যৎ বেশি উজ্জ্বল না। ওরা বুঝে গেছে যে যেহেতু আমরা এখন সংসদে এমপি আছি, আমরা গভর্নমেন্টে অ্যাডভাইজার হুইচ ইজ অলমোস্ট লাইক মিনিস্টার্স হয়েছিলাম, তারপরে আমরা এখন হুইপ হয়েছি, তার মানে আমাদের তো আমরা এই মেইন চেয়ারের কাছে পিঠে চলে আসছি সরকারের। তো তাহলে আমরা জামাতের সাথে খামাখা ট্যাগ মেরে বি টিম হয়ে বসে থাকার দরকার কি, ইভেন দো আমাদের একটুখানি ওনাদের প্রতি বায়াস আছে। তো আমার ধারণা ওরা স্লোলি ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে জামায়াতের। অর্থাৎ ওরা ঠিক করেছে যে হে আমরা ইয়াং ম্যান, আমরা এত কিছু করেছি অলরেডি, আমরা কত কিছু অ্যাচিভ করেছি, তো জামায়াতের সাথে খামাখা লেগে থেকে লাভ কি, জামায়াতের আমির থেকে বরং আমরা আরও বেশি হয়ে গেছি অলরেডি, মানে ওরকম একটা ধারণা ওদের মধ্যে আসতেছে। তো ওরা এখন সেই জন্য ভেবেছে আমাদের দলকে শক্তিশালী করতে হবে। ফলে যতগুলি প্রথিতযশা লোকজন আছে বিভিন্ন দলের সব নিয়ে আসি, দলকে বড় করে ফেলি। আর সব নিয়ে আসলেও
নাহিদের তো আর কোনো অসুবিধা হচ্ছে না, নাহিদ অলরেডি এমপি, অলরেডি পার্লামেন্টে হুইপ, প্লাস ও তো এনসিপির বড় লিডার হিসেবে থাকবেই। তো ফলে ও ভাবছে যতজন আসবে আমার নিচেই তো থাকবে। তো এখন সেই জন্যই আমার ধারণা দলকে বড় করার জন্য, শক্তিশালী করার জন্য যতখানে যতজন আছে অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে লিডার পর্যন্ত বিভিন্ন দলের সবাইকে নিয়ে আসতে চাচ্ছে। এটা হচ্ছে নাহিদদের স্ট্র্যাটেজি, যে দলকে বড় করার জন্য, স্ট্রং করার জন্য এবং সত্যিকার অর্থে একটা কঠিন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। শুধু জামায়াতের বি টিম হয়ে নয়, ওরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে চায়। এটা হবে আমার ধারণা এনসিপির স্ট্র্যাটেজি। সেই জন্য ওরা আওয়ামী লীগের লোকজনের সাথেও যোগাযোগ করতে, যারা বিভিন্ন দলের দল ছুট, স্বতন্ত্র বা নির্বাচনে যেতে নেই, বা যাদেরকে দলে ভালো মতো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, বা যারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, তো ওরা ভেবেছে যে তো এখন তো এমনিতেও কিছু নেই, প্লাস তারপরে বিএনপির যেগুলি নমিনেশন পায় নাই, যেমন রুমিন ফারানা বা অন্যরা, যে আর তো কোনো আশা ভরসাও দেখা যাচ্ছে না, গেলেও তো হয়তো দাম দিবে না। তা আমাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার, স্বতন্ত্র হিসাবে আর কত গোলাবাজি করব, দল ছুট। এরা সবাই ভেবেছে যে বরং এনসিপি যেহেতু সংসদেও আছে, তো ফলে ওদের দল হিসাবে ওদের রিপ্রেজেন্টেশন আছে গভর্নমেন্টে, মানে সংসদের মাধ্যমে। তো ওখানে গেলে ওরা আরও গলাবাজি করতে পারবে বেশি, প্লাস এখন গেলে যেহেতু দলটা নতুন নতুন, অনেক আরও পজিশন পাবে, পদ পদবি পাবে, বড় বড় হাই লেভেলে থাকবে, যদি সামনে স্ট্যান্ডিং কমিটি হয়, এটা সেটা হয়। তো এখনই হাই টাইম এখানে জয়েন করার জন্য। তো এদের মোটিভেশন হচ্ছে এইটা। তা এখন আরেকটা জিনিস কাজ করতেছে, সেটা প্রসঙ্গত খালি বলে রাখি, কেন ব্যারিস্টার রুমিন ফারানা বা আরও কয়েকজনকে গত 15, 16, 17 বছর ধরে বিএনপির জন্য স্ট্রাগল করার পরেও তারেক জিয়ারা বা তারেক রহমানরা বেশি সম্মান করে নাই, বা খাতির দেয় নাই, বা নমিনেশন দেয় নাই। আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলিরও ইন্টেলিজেন্স আছে। তারেক জিয়া তো গত 17 বছর দেশে না থাকলেও তাদের দলের এই সমস্ত ইন্টেলিজেন্সের উপরেই কাজ করেছে। তো কারা সত্যি সত্যি পক্ষে কাজ করেছে, কারা গভর্নমেন্টের, আগের গভর্নমেন্টের সাথে বাজ দিয়েছিল, কিংবা কারা তার পিছনে পিছনে তাকেও বাদ দেওয়ার চিন্তা করেছিল বা তাকে বেশি পাত্তা দেয়নি, এই সমস্ত ইন্টেলিজেন্স আই এম শিওর তারেক রহমানের কাছে ছিল বলেই এখন যখন সে দেশে এসছে, যে সবাইকে তো আর দিবে না, যারা একবার বিট্রে করে এরা সবসময় বিট্রে করতে পারে। আমি বলি যে যে লায়ার সে সবসময় লায়ার, যে চিটার সে সবসময় চিটার। তো যেহেতু ওর কাছে ইন্টেলিজেন্স ছিল যে দলের এই সমস্ত রুমিন ফারানার মতো বড় বড় যারা ছিল, যাদেরকে ইলেকশনের সময় নমিনেশন দেয় নাই বা মন্ত্রী মিনিস্টার এটা সেটা বানায় নেই, এদের বিরুদ্ধে আই এম শিওর কিছু দলীয় ইন্টেলিজেন্স ছিল, যার জন্য এদেরকে কিছুটা পানিশমেন্ট দেওয়া হয়েছে এখন। তো এটা আমার অ্যাসাম্পশন, আই মে নট বি রাইট, বাট ভেরি লাইকলি। এনিওয়েজ, তো এখন যেটা হচ্ছে যে তো এখন সবাই চলো যায় এনসিপি। তো আমি অবশ্য এর আগেও এনসিপি নিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম। আমি বলেছি যে দল হিসাবে যদি টিকে থাকতে হয়, ওদের নিজের পায়ে দাঁড়াতে হবে। দল হিসাবে যদি টিকে থাকতে হয়, তাহলে অন্যান্য সমাজের প্রথিত দশা জ্ঞানী, গুণী, অন্যান্য জায়গার থেকে যারা সত্যি সত্যি পটেনশিয়াল, প্রফেশনাল, এদেরকে আনতে হবে। আনলে পরেই দলটা শক্ত হবে। খালি কয়েকটা ছাত্র, 5-7টা ছাত্র দিয়ে তো একটা দল চলে না। রাজনৈতিক দল গঠন করা অনেক কঠিন ব্যাপার, সেটাকে এস্টাবলিশ করা আরও কঠিন ব্যাপার, অ্যাকসেপ্টেবল বানানো আরও কঠিন ব্যাপার। তো জিয়াউর রহমানের সময় বিএনপিকে উনি সুন্দরভাবে সাজিয়েছিলেন অনেক প্রফেশনাল লোকজন দিয়ে, সমাজের থেকে অনেক ভালো ভালো লোকজন দিয়ে, সেই জন্য অল্পতেই টিকে গেছে। যাই হোক, তো যেহেতু 5 বছর ধরে একটা ইলেকশন যখন হয়ে গিয়েছে, আগামী 5 বছরের মধ্যে সবাই আখের গুছাইতে হবে। তা আমার ধারণা এখন এনসিপি ভেবেছে যে শর্ট টার্ম চিন্তা করলে আর হবে না, আস্তে আস্তে জামাত থেকে একটু একটু আইসোলেট হওয়ার চেষ্টা করতেছে। আমি কিছুদিন খেয়াল করে দেখেছি, আমার এটা মনে হয়েছে। যাই হোক, সামনে আরও দেখব। আর যেটা বললাম, স্বতন্ত্র বা দল ছুট, বা যাদেরকে দলে দাম দেওয়া হয়নি, হোয়াট এভার দি রিজন বিহাইন্ড, তো এরা সবাই ভেবেছে যে উই নিড এ প্ল্যাটফর্ম, হু নোজ, এনসিপি তো এখন মনে হচ্ছে পটেনশিয়াল প্ল্যাটফর্ম, লেটস গো দেয়ার। তো সেই জন্যই সবাই সেই চলো যাই, চাংপাইয়ের মতো সব চিন্তা করতেছে, চলো যাই, এনসিপিতে যাই। দেখা যাক সামনে কি হয়।